লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে রাহুল। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম রাহুল। আমি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলাম। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা এটা। এই ঘটনাটা আমি অনেক দিন কাউকে বলিনি, কারণ আমি নিজেও জানি না সেদিন আমি কি দেখেছিলাম। আমি তখন রাতের শিফটে কাজ করতাম। রাত 12টার পরে সাধারণত রাস্তা ফাঁকা হয়ে যায়। সেদিনও আমি হাসপাতালের গ্যারেজে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ হাসপাতালের মর্গের একজন কর্মচারী দৌড়ে এসে বলল, ভাই, একটা লাশ নিয়ে যেতে হবে, গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, এত রাতে? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, পরিবারের লোকের খুব তাড়া, এখনই নিয়ে যেতে হবে। আমি রাজি হয়ে যাই, কারণ এই কাজ আমার কাছে নতুন কিছু ছিল না। অনেক লাশ নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি। রাত প্রায় 1টা। আমি অ্যাম্বুলেন্স নিয়ে মর্গের সামনে দাঁড়াই। সেদিনের রাতটা অদ্ভুত ছিল। আকাশে চাঁদ ছিল না, চারপাশে কুয়াশা। মর্গের ভেতর ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো। মনে হলো যেন কেউ ফ্রিজের ভেতরে ঢুকিয়েছিল। একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, তার মুখে দাড়ি, গায়ে কালো কাপড় পরা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, সাবধানে নিয়ে যাও। আমি বললাম, আপনি কি মৃত ব্যক্তির আত্মীয় হবেন? তিনি শুধু মাথা নাড়ালেন। কিছুক্ষণ পরে 2জন কর্মচারী একটি কফিন এনে অ্যাম্বুলেন্সে তুলে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কফিনটা খুব ভারী লাগছিল, যেন ভেতরে একজন নয় অনেকজন মানুষ রয়েছে। আমি জিজ্ঞেস করি, ভাই, ভেতরে কি একজনই আছেন? তারা কোনো উত্তর দিল না। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, রাস্তার মাঝখানে কোথাও থামবে না, আর কেউ ডাকলেও দরজা খুলবে না। আমি একটু অবাক হলাম, বললাম, কেন? তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, যা বললাম মনে রেখো। কথাটা বলে তিনি অন্ধকারের মধ্যে চলে যান। আমি অ্যাম্বুলেন্স চালু করলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো গাড়ির পেছনে কেউ নড়াচড়া করছে। আমি ভেবেছিলাম হয়তো কফিনটা সরে গেছে, কিন্তু কয়েক মিনিট পরে স্পষ্ট শুনলাম, মনে হলো কেউ ভেতর থেকে কফিনে আঘাত করছে। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিছুই নেই। আবার শব্দ হলো। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। ঠিক তখনই রাস্তার পাশে কালো কাপড় পরা একটা লোক হাত তুলে দাঁড়িয়ে রইল। সে চিৎকার করে বলল, ভাই, একটু থামুন। হঠাৎ আমার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, কেউ ডাকলেও দরজা খুলবে না। আমি থামালাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর আয়নায় তাকিয়ে দেখলাম সেই লোকটা আমার অ্যাম্বুলেন্সের পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমি ভয়ে ঘেমে যাই। এত দ্রুত একজন মানুষ সেখানে কিভাবে আসে? তারপর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আবার শব্দ আসে। এবার মনে হলো কেউ ধীরে ধীরে আসছে। আমি বুঝতে পারছিলাম সেদিনের রাতটা সাধারণ কোনো রাত ছিল না। হঠাৎ আবার শব্দ শুনলাম। এবার মনে হলো কফিনের ভেতর কেউ জোরে জোরে আঘাত করছে। এত জোরে আওয়াজটি হচ্ছে যে কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু আমার বুকের ভেতরটা কাঁপে উঠছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি, হয়তো রাস্তার ঝাঁকুনিতে শব্দ হচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই শুনলাম। তাতে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। কফিনের ভেতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে আসে, দরজাটা খোলো। আমি ব্রেক চেপে ধরতেই গিয়েই নিজেকে সামলে নিলাম, কারণ বৃদ্ধ লোকটার কথা আমার মনে পড়ে গেল। কেউ ডাকলেও দরজা খুলবে না। আমি দ্রুত সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করলাম।
ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতরের লাল বাতিটা একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। কয়েক সেকেন্ড পর আবার জ্বলে উঠল। আমি রিয়ার ভিউ মিররে তাকায় দেখলাম যে কফিনটা একটু নড়েছে, খোলা, আবার শরীর অবশ হয়ে গেল। আমি নিশ্চিত ছিলাম মর্গ থেকে বের হওয়ার সময় কফিনটা ভালোভাবেই বন্ধ করা ছিল। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা লেখা, অজানা নম্বর থেকে। আমি ফোনটা ধরলাম। উপাস থেকে একজন বৃদ্ধ কণ্ঠ বলল, তুমি কি গাড়ি থামিয়েছ? আমি কাপা গলায় বললাম, না। বৃদ্ধ বললেন, পেছনে তাকিও না, আর যত দ্রুত পারো সামনের পুরনো ব্রিজটা পার হয়ে যাও। আমি কিছু বলার আগেই লাইনটা কেটে যায়। আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ এই নম্বরটা সেই বৃদ্ধের কণ্ঠের মতোই শোনাচ্ছিল, যাকে আমি মর্গে দেখেছিলাম। কিন্তু তিনি আমার নম্বর পেলেন কিভাবে? আমি এসব ভাবছি এমন সময় আবার মিররে তাকিয়ে দেখি কফিনটা এবার আরো একটু খোলা, আর তার ভেতরে যেন কালো কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। আমি আর পেছনে তাকালাম না, গাড়ির গতি বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে সামনের একটি পুরনো সেতু দেখতে পাই। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। গাড়িটা ধীরে ধীরে থেমে যায়, চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। আমি কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কাজ হলো না। এরপর হঠাৎ শুনলাম বিকট একটা শব্দ, কেউ একজন অ্যাম্বুলেন্সের জানালায় আঘাত করছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাই, আর যা দেখলাম তা যে বলতে পারিনি। জানালার পাশে দাঁড়িয়ে আছে সেই কালো কাপড় পরা লোকটা, কিন্তু এবার তার মুখটা নেই, চোখও নেই, শুধু একটা কালো ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো, দরজা খোলো। ঠিক তখনই আবার পেছন থেকে অ্যাম্বুলেন্সের ঢাকনা খোলার শব্দ শোনা যায়, ক্যাচ ক্যাচ করে। আমি বুঝতে পারলাম সেই দিন রাতের আসল ভয়াবহ এখন শুরু হতে যাচ্ছে। আমার হাত পা কাঁপছিল। একদিকে জানালার বাইরে মুখহীন সেই মানুষটা, অন্যদিকে পেছনের কফিনের ঢাকনা ধীরে ধীরে খুলছে। আমি সাহস করে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে রইলাম। হঠাৎ সব শব্দ থেমে যায়। আমি ধীরে ধীরে চোখ খুললাম। জানালার বাইরে কেউ নেই, চারপাশে আবার নীরব। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা বাতাস এসে আমার ঘাড়ে লাগলো। মনে হলো কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমার শরীর জমে যায়। আমি পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। এরপর খুব আস্তে একটা কণ্ঠ শুনতে পাই, আমাকে বাড়ি নিয়ে চলো। কণ্ঠটা এত কাছে ছিল যে মনে হলো লোকটা আমার কানের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি দ্রুত সামনে তাকিয়ে সূরা ইখলাস পড়তে শুরু করলাম। ঠিক তখনই হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে থেকে চালু হয়ে যায়। আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। দ্রুত গাড়ি চালিয়ে ব্রিজটা পার হতে লাগলাম। ব্রিজের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ দেখি সামনে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে, গায়ে সাদা জামা, চুলগুলো এলোমেলো। সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি জোরে ব্রেক চাপলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গাড়ি থামার আগেই মেয়েটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমি চারদিকে তাকাই, কেউ নেই। ঠিক তখনই মোবাইল আবার বেজে ওঠে, আবার সেই অজানা নম্বর। ফোন ধরতেই সেই বৃদ্ধের কণ্ঠ শোনা যায়, ব্রিজ পার হয়েছ? আমি কাপা গলায় বললাম, জি। তিনি বললেন, এখন যাই দেখো না কেন, গাড়ি থামাবে না। আর যদি পেছন থেকে কেউ তোমার নাম ধরে ডাকে, কোনো উত্তর দেবে না। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে যায়। আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তখন। কয়েক মিনিট পরে আমি একটা নির্জন রাস্তার মাঝে পৌঁছাই। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে,
আমি অবাক হয়ে যাই, কারণ এটা আমার কণ্ঠস্বর নয়, এটা আমার মায়ের কণ্ঠস্বর। আবার একই ডাক এলো, গাড়ি থামাও বাবা। চোখে জল, পানি চলে এলো আমার, কিন্তু পরের মুহূর্তেই মনে পড়ল বৃদ্ধের কথা। কেউ নাম ধরে ডাকলেও উত্তর দেবে না। আমি কোনো কথা বললাম না। তারপর কণ্ঠটা বদলে যায়। এবার সেই ভয়ঙ্কর হয়ে উঠল, থামাও বলছি, থামাও। পেছনে যেন কেউ জোরে জোরে দরজায় আঘাত করলো। ধাম ধাম করে শব্দ হচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের লাইটগুলো নিভে যায়। চারপাশ তখন অন্ধকার। শুধু মিররে একটা জিনিস দেখতে পাই, কফিনের ঢাকনা পুরোপুরি খোলা হলেও তার উপর ভেতরে কেউ নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে যে ছিল সে কোথায় গেল? ঠিক তখনই আমার ডান কাঁধের ওপর ঠান্ডা একটা হাত এসে পড়ল। আমি বুঝতে পারলাম আমি আর গাড়িতে একা নই। আমার ডান কাঁধের ওপর হাতটা পড়তেই পুরো শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটাও বেরিয়ে আসবে। আমি ধীরে ধীরে রিয়ার ভিউ মিররের দিকে তাকাই, আর যা দেখি তাজও বলতে পারিনি। আমার পেছনের সিটে একজন লোক বসে আছে। তার গায়ে একটা কাফনের কাপড়, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় করা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে। সে খুব আস্তে বলল, আমি বাড়ি যেতে চাই। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? লোকটা কোনো উত্তর দিল না। সে শুধু সামনের দিকে আঙুল তুলে দেখালো। আমি সামনে তাকিয়ে দেখি রাস্তার ধারে একটি পুরনো পরিত্যক্ত বট গাছ। ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই সেই বৃদ্ধের কণ্ঠ শোনা যায়। তুমি কি তাকে দেখতে পেয়েছো? আমি কাঁপা গলায় বললাম, জি, সে আমার গাড়ির ভেতরেই বসে রয়েছে। বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ভয় পেও না, সে তোমার কোনো ক্ষতি করবে না। সে শুধু তার বাড়িতে ফিরতে চায়। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? এসব কি হচ্ছে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, সেটা তোমার জানার দরকার নেই। হঠাৎ ফোনের লাইন কেটে গেল। আমি আবার পেছনে তাকাই। সেই লোকটি এখনো বসে আছে। মনে হচ্ছে তার মাঝে কোনো অপশক্তি প্রবেশ করেছে। তবে এবার তার চোখের কোনো চাহনি নেই। মনে হলো তার কি যেন হয়েছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি গ্রামের রাস্তার মুখে পৌঁছে যাই। আমি গাড়ি থামালাম। সাহস করে পেছনের দরজা খুলি। দেখে পুরো শরীর কেঁপে ওঠে। কফিনটা আবার আগের মতোই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, এবং আমার পেছনের সিটে বসে থাকা লোকটি আর নেই। গ্রামের লোকেরা কফিনটা নামিয়ে নেয়। তাদের একজন বলল, ভাই, অনেক ধন্যবাদ। সেদিনের পর আমি আর কখনো মর্গের লাশবাহী অ্যাম্বুলেন্স চালাইনি। আজ 4 বছর হয়ে গেছে। কিন্তু গভীর রাতে যখন কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনি, সেদিন রাতে আর ঘুম হয় না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আরিফ, বয়স 22 বছর। আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি তা আমার জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আমাদের কাজ ছিল কফিন তৈরি করা। শহরের বিভিন্ন হাসপাতাল, মর্গে আমরা কফিন সরবরাহ করতাম। অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো। একদিন রাত প্রায় 10:30টার দিকে আমাদের মালিক বললেন, আরিফ, একটা বিশেষ কফিন এখনই পুরনো মর্গে পৌঁছে দিতে হবে। আমি বললাম, এত রাতে? তিনি একটু চুপ থেকে বললেন, লোকজন অপেক্ষা করছে, কাজটা শেষ করে এসো। আমি আর আমার সহকর্মী একটি পিকআপ ভ্যানে কফিনটি তুলে রওনা দিলাম। কফিনটা ছিল
অদ্ভুত রকমের ভারী, গার কালো কাঠের তৈরি, ওপরে কোনো নাম লেখা নেই, কিন্তু সেটি অস্বাভাবিকভাবে ভারী ছিল। আমি মজা করে বললাম, ভেতরে কি কাঠ ছাড়া আর কিছু আছে নাকি? তখনই সহকর্মী কোনো উত্তর দিল না, শুধু বলল, এই কফিনটা আমার ভালো লাগছে না। আমরা রাত প্রায় 11টার দিকে পুরনো মর্গের সামনে পৌঁছালাম। জায়গাটা ছিল একেবারেই মানবশূন্য, চারপাশে বড় বড় গাছ আর ভেতরে হালকা হলুদ আলো জ্বলছিল। কফিন নামানোর সময় হঠাৎ ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ পাই। আমি থমকে গেলাম। তখন বলল সহকর্মী, শুনলে? আমি বললাম, হয়তো কাঠ নড়েছে। কিন্তু কয়েক সেকেন্ড পর এবার আমাদের দুজনের শরীরে ঠান্ডা হয়ে গেল। আমরা দ্রুত কফিনটা মর্গের ভেতরে নিয়ে যাই। ভেতরে নিয়ে যাওয়ার পর দারোয়ান ছিলেন সেখানে। তিনি কফিনটা দেখে হঠাৎ চুপ হয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, এটা আবার ফিরেছে। আমি অবাক হয়ে বলি, আপনি কি বলছেন? লোকটি আমাদের দিকে তাকিয়ে বললেন, এই কফিনটা 5 বছর আগে এখান থেকে হারিয়ে গিয়েছিল। আমাদের শরীর কেঁপে ওঠে। তিনি আরো বললেন, যে এই কফিন খুলে গেছে তারই অদ্ভুত কিছু ঘটেছে। ঠিক তখনই কফিনের ভেতর থেকে আবার শব্দ এলো। এবার মনে হলো কেউ ভেতর থেকে জোরে আঘাত করলো। ভয়ে পিছিয়ে গেল সেই সহকর্মী। আমি বললাম, ভেতরে কেউ আছে নাকি? দারোয়ান কাপা গলায় বললেন, কখনো এটা খোলার চেষ্টা করো না। কিন্তু মানুষের কৌতূহল অনেক বড় জিনিস। আমার মনে হচ্ছিল ভেতরে হয়তো সত্যি কেউ আটকা পড়েছে। আমি ধীরে ধীরে কফিনের ঢাকনার দিকে হাত বাড়াই। ঠিক তখনই মর্গের সব আলো নিভে যায়। চারপাশ অন্ধকার। কয়েক সেকেন্ড পরে একটা ঠান্ডা বাতাস, তারপরেই কফিনের ঢাকনা নিজে নিজেই একটু করে খুলে গেল। আমি আর আমার সহকর্মী দাঁড়িয়ে রইলাম। ভেতরটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কফিনের ভেতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ আসে, আমাকে বের কর। আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। সহকর্মীকে নিয়ে দৌড়ে মর্গের বাইরে চলে এলাম। কিছুক্ষণ পরে দারোয়ানও বাইরে এলেন। তিনি শুধু বললেন, আজ রাতটা এখানেই শেষ নয়। ঠিক তখনই আমরা তিনজন দেখলাম মর্গের দ্বিতীয় তলায় একটি জানালায় কেউ একজন দাঁড়িয়ে। সে আমাদের দিকে তাকিয়ে আছে। তার হাতে ছিল কালো কফিনের ঢাকনা। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, মর্গের দ্বিতীয় তলাটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, আর সেখানে ওঠার কোনো সিঁড়ি ছিল না। সেদিনের পর আমি আর কখনো কফিন তৈরির কাজ করিনি। আজও অগভীর রাতে কাঠের টোকা দেওয়ার শব্দ শুনলে মনে হয় কেউ হয়তো এখনো সেই কফিনের ভেতর থেকে বলছে, আমাকে বের কর। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের প্রতিক্রিয়া। আর পরবর্তীতে ঘটনা দেখার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।